জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব, নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জানিয়ে দেব, তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার। জানিয়ে দেব, নদীতে মেহেদিরাঙা হাতে আই লাভ ইউ লেখা যুবতীর লাশ উদ্ধার। জানিয়ে দেব, ভারতে কোহিনূর ছিলেন শেখ হাসিনা, বললেন রুহুল কবির রিজভী। সর্বশেষ জানিয়ে দেব, নতুন মামলায় সাবেক আইজিপি মামুন 2টি এবং আনিসুল 1টিতে গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে এই কথা জানান। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দুই দেশের কূটনীতিকদের বরাত দিয়ে গত শনিবার দেশের একাধিক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ করেছে। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার বক্তৃতায় তিনি বাংলাদেশে গত 2 মাসে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা যাচ্ছে। তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে। প্রধান উপদেষ্টা মাত্র 3 দিন নিউ ইয়র্কে থাকবেন। প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার প্রধানের মতো চার্টার্ড ফ্লাইটে নয়, বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করবেন। তোফাজ্জল হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন তার ভাবি শরীফা আক্তার। প্রেমিকার অভিভাবক দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, মা বাবা ও ভাইকে হারানোর পর মানসিক ভারসাম্যহীন মাসুদ কামাল তোফাজ্জলের ভাবি শরীফা আক্তারই ছিল তার একমাত্র আশ্রয়স্থল। শুধুমাত্র সম্পত্তির একচ্ছত্র মালিক হওয়ার লোভে সেই ভাবি তোফাজ্জলের সঙ্গে করেছে কুকুর বিড়ালের মতো আচরণ। তোফাজ্জল সুস্থ থাকুক সেটাও কখনো চায়নি তিনি। এমনকি মোবাইল চুরির অপবাদের বিচার ছাত্রদেরকেই করতে বলেন ভাবি শরীফা। এমন সব অভিযোগ লিখে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং শরীফার প্রতি মানুষের ঘৃণা, ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। তোফাজ্জলকে মর্মান্তিকভাবে পিটিয়ে হত্যার পর এইসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে নানান আলোচনা সমালোচনা। তানিয়া তালুকদার নামের ফেসবুক প্রোফাইল পোস্টে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া। তানিয়া তার ফেসবুক পোস্টে লেখেন, তোফাজ্জল আমার ফুফাতো ভাই ছাড়াও দুধ ভাই। আমরা একই মায়ের দুধ খেয়ে আমরা বড় হয়েছি। তোফাজ্জলকে যারা মেরে ফেলেছে তারা তো অবশ্যই খুনি, কিন্তু আমার মতে তোফাজ্জলের আরও 2 জন খুনি অপরাধীদের নামের খাতা থেকে বাদ পড়ে গেছে। সেই 2 জন হলো ওর একমাত্র ভাবি এবং ভাইয়ের শাশুড়ি। তোফাজ্জলের পরিবারের শেষ আশ্রয়স্থল ছিল ওর একমাত্র ভাবি, যে কিনা ওর সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করত। তোফাজ্জল সুস্থ হোক সেটা কখনোই চায়নি। কেন চায়নি জানেন? কারণ তোফাজ্জল সুস্থ হলে সমস্ত সম্পত্তির ভাগ বসাবে। তিনি তার পোস্টে আরও লেখেন, তোফাজ্জলকে যখন ফজলুল হক হলের ছাত্ররা অত্যাচার করতেছিল তখন অবাগাটা নিরুপায় হয়ে ভাবিকে কল দিতে বলেছিল। হয়তোবা ও ভেবেছিল ভাবির মনটা আমার জন্য একটু হলেও কাঁদবে। ওর ভাবি ফোন পেয়ে কি করেছিল জানেন?
সে মোবাইল চোরের বিচার ছাত্রদেরকেই করতে বলেছিল এবং এটাও বলেছিল যে তাকে যেন এই ব্যাপারে আর ফোন দেওয়া না হয়। এই বলে রাতে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গিয়েছিল। এছাড়াও তানিয়া আরও লেখেন, তোফাজ্জলের মৃত্যুর পরে একমাত্র গার্ডিয়ান হিসেবে দাঁড়িয়েছে ওর একমাত্র ভাবি। সে মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে, কান্নার অভিনয় করছে, সব ধরনের সাহায্য সহযোগিতা সে নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। আমার একটাই প্রশ্ন, সে কোন অধিকারে নিচ্ছে? যে তোফাজ্জল জীবিত অবস্থায় তার থেকে একটু ভালোবাসা পায়নি, এখন আসছে গার্জিয়ান হিসেবে। কেন একমাত্র গার্জিয়ান হিসেবে দাঁড়িয়েছে জানেন? সে এখন তোফাজ্জল মৃত্যুর বড় একটা অঙ্কের ক্ষতিপূরণ পেতে পারে। ভাবি এইটুকু মাথায় রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তোফাজ্জলের এই অবস্থার পিছনে আপনিও দায়ী। আসমা আক্তারের পোস্ট করা এমন অভিযোগের বিষয় অস্বীকার করে নিহত তোফাজ্জলের ভাবি শরীফা আক্তার বলেন, তোফাজ্জল বেঁচে থাকলে বলতে পারতো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তোফাজ্জল প্রায় ৩-৪ বছর আমার কাছেই ছিল। যখন কিছুটা সুস্থ ছিল তখন সে বিভিন্ন থানায় রাইটিং এর কাজ করেছে। পারিবারিকভাবে তোফাজ্জলের সাথে আমার কেমন সম্পর্ক ছিল তা মামাতো বোন দূরে বসে কিভাবে দেখবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তোফাজ্জলের বিচার করতে বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে ওই শিক্ষার্থীরা মোবাইল ফোনে টাকা দাবি করে, এছাড়াও বিভিন্ন ধরনের হুমকি দেয় তারা। এই সময় আমি তাদেরকে বলি, তোফাজ্জল মানসিক রোগী, সে কোনো চোর না, তাকে ছেড়ে দিন। এছাড়াও তাদেরকে বলি, যদি সে কোনো অপরাধ করে থাকে তাহলে আপনারা আইনের আশ্রয় নিন। জাকিয়া সুলতানা নামের এক ব্যক্তি তোফাজ্জল হত্যাকাণ্ড সম্পর্কে তার ফেসবুক ওয়ালে লেখেন, আজকের কয়েকদিন যাবৎ স্বাভাবিক নিয়মে ভাত খেতে পারি না। ভাত খেতে গেলেই কেমন যেন অস্বস্তি হয়। এত মায়াবী চোখ কথাকথিত মেধাবীদের মনে এতটুকু মায়ার জন্ম দিতে পারেনি। এরা মেধাবী হতে গিয়ে পশুতে পরিণত হয়ে গিয়েছে। মেধার প্রতিযোগিতায় মনুষ্যত্ববোধ এদের ভিতরে তৈরি করা হয়নি। আমি শুধু ভাবি এদের পরিবারের কথা, কতই না গর্ব করছিল সন্তান সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেয়েছে। তোফাজ্জল ভাইয়ের তো পৃথিবীতে কাদার মতো কেউ নাই, ওনার ফয়সালা তো হাসরের মাথায় হবে। কিন্তু ওই মেধাবীদের তৈরি করতে তাদের পরিবারের কত ত্যাগ, শ্রম, কষ্ট এক মুহূর্তে যেন বিলীন হয়ে গেল। এতগুলো পরিবার নিঃশেষ হয়ে গেল এক মুহূর্তেই। আসুন সন্তানদের মেধাবী হওয়ার আগে মানুষ হওয়ার প্রতিযোগিতা করি, যাতে করে একটা পিঁপড়েও পা দিয়ে পিষে ফেলার আগে মনুষ্যত্ববোধ জেগে ওঠে। উল্লেখ্য, গত বুধবার 18 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখে শিক্ষার্থীরা। পরে কয়েক দফা তাকে মারধর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। নদীতে মেহেদি রাঙা, হাতে আই লাভ ইউ লেখা যুবতীর লাশ উদ্ধার। হাতে মেহেদি রাঙানো, মেহেদি রাঙানো, তার হাতে লেখা আছে আই লাভ ইউ। দুই হাত পেছন দিক করে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া এমন এক যুবতীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটের আদিত্যমারি উপজেলার মহিষখোঁচা এলাকার তিস্তা নদীর চর থেকে। রোববার 22 সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের চৌরাহা এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, তার হাতে মেহেদি রাঙা এবং লেখা আছে আই লাভ ইউ। নিহতের দুই হাত পেছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে অ্যাসিড অথবা কোনো কিছু দিয়ে তার মুখ ঝলসে দেওয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছে স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে অজ্ঞাত এক যুবতীর লাশ দেখতে পায়, বয়স আনুমানিক 30। পরে আদিত্যমারি থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আদিত্যমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উন নবী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ। নতুন মামলায় সাবেক আইজিপি মামুন 2টি এবং আনিসুল 1টিতে গ্রেপ্তার। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 2টি এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 1টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার সকাল 8:30টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো মামলার মধ্যে রয়েছে খিলগাঁও থানার একটি হত্যা মামলা। এই মামলায় মামুন এবং আনিসুল হক উভয়কে গ্রেফতার দেখানো হয়েছে। আর উত্তরা পশ্চিম থানার মামলায় শুধু মামুনকে গ্রেফতার দেখানো হয়। খিলগাঁও থানার মামলায় গত 5 আগস্ট হাফেজ জুনায়ের হত্যার ঘটনায় মামলা হয়। আর উত্তরা পশ্চিম থানার মামলায় গত 19 জুলাই মাদ্রাসা ছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়।